একজন আইনজীবী অরুণাভ ঘোষ অরুণাভ ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি। আমার প্রশ্ন হলো, সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে বলেছে যে ৪-৫ লাখ ভারতে চাকরি করে। তার মানে কি বাকি ২১ লাখ ভারতীয় নাগরিকের কোনো তালিকা নাই? আর ২১ লাখ ভারতীয় নাগরিকের তালিকা নাই, তার অর্থ কি বলেন তো? তার অর্থ হলো এই ২১ লাখ ভারতীয় নাগরিক কোনো ট্যাক্স দেয় না, তাই না? একজন বিদেশি নাগরিক বাংলাদেশে যদি চাকরি করে তাকে কিন্তু কর দিতে হয়, ইনকাম ট্যাক্স দিতে হয়। তাহলে সরকারের হিসাব অনুযায়ী যদি ৫-৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করে, তাহলে ২৬ লাখের মধ্যে বাকি ২১ লাখের হিসাব কোন বাপে দেবে? আমার জিজ্ঞাসা। কোন ইন্ডাস্ট্রিতে, কোন গার্মেন্টসে, কোন ফ্যাক্টরিতে কতজন ইন্ডিয়ান নাগরিক আছে তার তালিকা করতে হবে। এই তালিকা যদি আমরা করতে পারি, ১ নাম্বার হলো বাংলাদেশ থেকে অর্থ পাচার বন্ধ হবে। এই ইন্ডিয়ানরা কিন্তু বাংলাদেশ থেকে টাকা নিয়ে যায় না। বাংলাদেশে যে প্রবাসীরা ডলার ঢুকায়, এই কথা ডলারগুলো ব্যাগে ভর্তি করে নিয়ে যায়। এর কোনো ব্যাংকিং হিস্ট্রি নাই, এর কোনো ব্যাংকিং ডকুমেন্টস নাই, কোনো দলিল নাই। তাহলে এই ২৬ লাখ ইন্ডিয়ান নাগরিকের হিসাব করা দরকার আছে কিনা? বাংলাদেশ ব্যাংক কি করছে বলেন? বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল কিনা এটা? কতজন ইন্ডিয়ান নাগরিক কাজ করে তাদের একটা তালিকা করা, সেই তালিকা অনুযায়ী তাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স নেওয়া এবং কত টাকা স্যালারি পায়, কত টাকা এখান থেকে বাংলাদেশ থেকে যায়, উচিত ছিল না? আরে ইন্ডিয়ানরা বলে যে বাংলাদেশ নাকি ভারতের 4th রেমিটেন্স সোর্স। এই 4th রেমিটেন্স সোর্স তো ওই ৫ লাখ ইন্ডিয়ান চাকরি করে সেই হিসাবে, তাই না? ৫ লাখ ইন্ডিয়ান চাকরি করে সেই হিসেবে বাংলাদেশ হলো ভারতের 4th রেমিটেন্স সোর্স। যদি ২৬ লাখ ইন্ডিয়ান চাকরি করে সেই হিসাব যুক্ত করেন, তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার কত নাম্বার রেমিটেন্স সোর্স হবে? অবশ্যই প্রথম এবং দ্বিতীয় রেমিটেন্স সোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে? কারণ পাকিস্তানিরা ইন্ডিয়ান পণ্য এড়িয়ে চলে, নেপাল, ভুটান ইন্ডিয়ান পণ্য এড়িয়ে চলে, চায়না ইন্ডিয়ান পণ্য কেনার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে ইন্ডিয়া থেকে পণ্য কিনে কে? বাংলাদেশ। এখন অরুণাভ ঘোষ ভারতের নাগরিক বলছে যে বাংলাদেশের কাপড়ের মান, গার্মেন্টসের মান ইন্ডিয়ার চেয়ে ভালো, বাংলাদেশে ২৬ লাখ ইন্ডিয়ান চাকরি করে। আমার প্রশ্ন হলো, এরপরেও আমার মা বোন যারা আছেন, আপনারা কেন ইন্ডিয়ান শাড়ি কিনছেন? একটা প্রশ্ন করি, ইন্ডিয়ান শাড়ি যদি ভালো হয়, তাহলে মমতা ব্যানার্জি কেন রাজশাহী সিল্কের মতো করে নকল রাজশাহী সিল্ক তৈরি করার জন্য এত তপস্যা করছে? হ্যাঁ, ইন্ডিয়ান শাড়ি যদি ভালো হয়, তাহলে ইন্ডিয়া কেন টাঙ্গাইল শাড়িকে নিজের শাড়ি বলে দাবি করে? বলেন, ওরা টাঙ্গাইল শাড়িকে নেওয়ার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, রাজশাহী সিল্কে মমতা ব্যানার্জি বলে, এই তোমরা একটু রাজশাহী সিল্ক বানাতে পারো না? চিন্তা করতে পারেন কত সুন্দর করে বলে, তোমরা একটু রাজশাহী সিল্ক বানাতে পারো না? আমাদের মা বোনদেরকে দেখে আমার কষ্ট হয় যে মমতা ব্যানার্জি বলে তোমরা একটু রাজশাহী সিল্ক বানাতে পারো না, আর বাংলাদেশের মেয়েরা ইন্ডিয়ান শাড়ি 3 পিস কেনার জন্য বসে আছে। চিন্তা করেন, একটু আগে এখানে একজন ইন্ডিয়ান পত্রিকার সাংবাদিক আসছিল, সে বলল, তারেক ভাই, মানে প্রায় 40% কমে গেছে ইন্ডিয়ায় যাওয়া। কত পার্সেন্ট? 40%। কেন কমে গেছে? তার মানে আমাদের যে আন্দোলন, এই যে কাগজটা কই, আমাদের ইন্ডিয়া আউট আন্দোলন সফল। যেহেতু 40% বাঙালি ইন্ডিয়ায় কম যাচ্ছে, আমাদের ইন্ডিয়া আউট প্রোগ্রাম সফল। এবং এখন ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য বাঙালিরা যাচ্ছে না। তাহলে কারা যাচ্ছে? খুব অল্প সময়, অল্প সংখ্যক যাচ্ছে। যারা আগে থেকে শিডিউল দেওয়া ছিল তারা এখন ইন্ডিয়া যাচ্ছে, নতুন করে কেউ যাচ্ছে না। বিশেষত ইন্ডিয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ভুল চিকিৎসায় মারা যাওয়ার পরে আরও সবার শিক্ষা হয়েছে যে না, দেখতে যে ইন্ডিয়া বিশাল কিছু, কিন্তু ভুল চিকিৎসায় মারা গেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আরে ল্যাব এইডের গলার আমরা দড়ি দিতে পারতাম। বাংলাদেশের যদি স্কয়ার হাসপাতালে এরকম ভুল চিকিৎসায় মরতো, আমরা স্কয়ারের গলায় দড়ি দিতে পারতাম। এখন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইন্ডিয়ায় চিকিৎসা করতে গিয়ে মারা গেছে, তাহলে ও কার গলায় দড়ি দিবে বলেন? শুধু তাই না,
দাঙ্গাল সিনেমার নায়িকা ববিতা পগাত, সে ইন্ডিয়ায় এইম হসপিটাল, ইন্ডিয়ার বড় হাসপাতালগুলোর মধ্যে একটা এইম হাসপাতাল, সেখানে ভুল চিকিৎসায় ববিতা পগাত গতকালকে মারা গেছে। ওর নাম সুহানি, সুন্দর অভিনয় করে, দাঙ্গাল সিনেমার নায়িকা। আমার কথা, এত ভালো চিকিৎসা করে ইন্ডিয়া, তাহলে কেন মারা যাচ্ছে? যে সকল সহজ সরল বাংলাদেশের নাগরিকরা অন্ধভাবে জ্বর সর্দি হলে ইন্ডিয়ায় যান, তাদেরকে বিবেচনা করার অনুরোধ করছি। এই বাংলাদেশে অসংখ্য ইন্ডিয়ান মেডিকেলে পড়তে আসে। হ্যাঁ, প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শত শত ইন্ডিয়ান শিক্ষার্থী আছে। বিশ্বাস না হলে নিজে গিয়ে যাচাই করেন। আরও যদি সহজে যাচাই করতে চান, বাংলাদেশের পাসপোর্ট অফিস আগারগাঁও, ওইখানে যান, ওইখানে দেখবেন ভিসা নেওয়ার জন্য অনেক ইন্ডিয়ানরা এখানে আসছে যারা মেডিকেলের স্টুডেন্ট। তাহলে বাংলাদেশের মেডিকেল শিক্ষা যদি খারাপ হয়, কেন এত ইন্ডিয়ান আসছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় কয়েক শত শিক্ষার্থী ইন্ডিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করছে। তার মানে আমার মেডিকেলের যে শিক্ষা পাচ্ছে এটা সঠিক শিক্ষা। সমস্যা কোথায়? সমস্যা হলো এখানের মন্ত্রী এমপিদের সর্দি হলে সিঙ্গাপুরে যায়। হ্যাঁ, আমাদের সাকিব ভাই চোখের সমস্যা হয়েছে, চলে গেছে লন্ডনে, তাই না? চলে গেছে লন্ডনে। তাহলে এই যে দেশের চিকিৎসার উপরে তার আস্থার ঘাটতি, এর ফলেই সাধারণ মানুষ ভয় পাচ্ছে না। বাংলাদেশের নাগরিকদেরকে সুসংবাদ দেই, সাকিব আল হাসান চোখের চিকিৎসা করতে লন্ডনে যায় নাই, সেখানে খ্যাপ মারতে গেছিল, বিজ্ঞাপনে খ্যাপ মারতে গেছিল সেখানে। কিন্তু ওই যে কিছু একটা বলে যেতে হবে, বলছে চোখের চিকিৎসা। ঠিক একইভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদ তারা দেশের বাইরে চিকিৎসার নামে যায়, বাস্তবে বিভিন্ন অবৈধ খ্যাপ মারতে তারা ওই দেশে যায়, চিকিৎসার জন্য যায় না। যদি আমাদের চিকিৎসা ঠিক করতে চাই, আজকে থাকে, এখনই থাকে, মন্ত্রী এমপিদের বিদেশে যাওয়া বন্ধ করেন। আপনারা দেখবেন যে বাংলাদেশের চিকিৎসা ঠিক হয়ে গেছে। আমি বলেছিলাম যে আজকেই মন্ত্রী এমপিদের ঢাকা মেডিকেলে যাওয়া বাধ্যতামূলক করেন, আপনি দেখবেন ঢাকা মেডিকেলের মেঝে চকচকে ফকফকে হয়ে গেছে। প্লেটে ভাত খাইতে হবে না, ঢাকা মেডিকেলের মেঝেতে ভাত রেখে আপনি খাইতে পারবেন। যদি আজকেই মন্ত্রী এমপিদেরকে ঢাকা মেডিকেলের চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক করা হয়, কিন্তু ওই যে করে না, কার গলায় কে দড়ি দেবে? প্রত্যেকটা এমপিকে তার নিজ উপজেলায় চিকিৎসা করা বাধ্যতামূলক করা উচিত। তাহলে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুন্দর হবে, এছাড়া হবে না। আমাদের মূল যে আলোচনা আজকের, যে ইন্ডিয়ান কর্মীদেরকে বের করতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 3 মন্ত্রণালয় সমন্বয় করে এই ইন্ডিয়ান কর্মীদেরকে তালিকা করতে হবে। এবং গার্মেন্টস মালিকদেরকে বলতেছি, যারা ইন্ডিয়ান অফিসারদেরকে আপনাদের কোম্পানিতে জায়গা দিচ্ছেন, খুব দ্রুত আপনার গার্মেন্টস ওই ইন্ডিয়ান কর্মী কিনে নিয়ে আপনাকে ওই গার্মেন্টসের কর্মী বানাবে। লিখে রাখেন, আপনার হাতে ঝুলি ধরা 14টা কোম্পানি ইন্ডিয়ান বংশোদ্ভূতরা কিনে নিছে বাংলাদেশের, যারা বাংলাদেশের বড় বড় কোম্পানি ছিল। কেমনে কিনলো? ওই কোম্পানিগুলো কিভাবে কিনছে জানেন? ওগুলো কিভাবে কিনেছে? ওগুলোকে লস দেখিয়েছে, আগে লস, শ্রমিক অসন্তোষ দেখিয়েছে, ড্যামারেজ দেখিয়েছে। তারপর যে অর্ডারগুলো আসছে না, ওই ইন্ডিয়ান কর্মীগুলো ওই অর্ডারগুলো ইন্ডিয়ান একটা কোম্পানির কাছে বাইপাস করে দিছে। তার মানে আপনি একদিকে ইনকাম করতেছেন, কিন্তু নিচে রাখছেন ইন্দুর কাটতেছে, কোম্পানির বরকত হচ্ছে না। ইন্ডিয়ান তাড়ান, ইন্ডিয়ান খেদান, আপনার কোম্পানির বরকত হবে। ইন্ডিয়ান খেদান, কোম্পানির ইনকাম বাড়বে। লিখে রাখেন, বড় বড় কোম্পানিগুলো আমাদেরকে ফোন দিচ্ছে, ভাই বয়কট ইন্ডিয়া অব্যাহত রাখেন, আমাদের সেলস টার্নওভার বেড়ে গেছে। একটা বড় কোম্পানি বলছে, যাকে আমি খুবই অপছন্দ করি, আমি নাম বলবো না, ওই কোম্পানির নাম বলবো না, আমি খুবই অপছন্দ করি, সে বড় অভিযুক্ত একটা কোম্পানি। সেই কোম্পানি বলছে, তারেক ভাই আপনি এটা চালায় যান, আমাদের সেলস বেড়ে গেছে। তারপরে যত অপরাধী হোক, বাংলাদেশের কোম্পানি, হ্যাঁ, প্রাণ কোম্পানি তাদের সেলস অনেক বেড়ে গেছে। প্রাণ কোম্পানিকে আমরা অনেকে পছন্দ করি না, যে কাদিয়ানি প্রতিষ্ঠান, আমিও পছন্দ করি না। কিন্তু বাংলাদেশের কোম্পানি, লক্ষ লক্ষ বেকার যুবক চাকরি পাইছে। সে কাদিয়ানি হলেও এই ইন্ডিয়ান পণ্য বয়কটে বড় ব্যাকআপ হিসেবে কাজ করতেছে, যে বাংলাদেশের পণ্য, বসুন্ধরা গ্রুপের পণ্য, বসুন্ধরার মালিকরে আমরা পছন্দ করি না, কিন্তু
কিন্তু কি